খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ ৫ তারিখ সোমবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ১৫টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বীরভূমে বিজেপি নেতাকে কুকুরের বাচ্চা বলে কটাক্ষ, কাজল শেখের মুখে বিস্ফোরক হুঁশিয়ারি। পুলিশি অত্যাচারের অভিযোগ, রাজ্যপালকে চিঠি মুর্শিদাবাদের নিহত দুজনের স্ত্রীর। অর্জুন করে বিজেপি ছেড়ে তৃণমূলে ১০০রও বেশি, চিনিই না, মন্তব্য পদ্ম নেতাদের। দেশে জঙ্গি ঠুকিয়ে যুদ্ধের নাটক, বিজেপিকে বেলাগাম আক্রমণ তৃণমূল সাংসদ কীর্তি আজাদের। বাংলায় পরিস্থিতি খারাপ হলে রাষ্ট্রপতি শাসন জারি হোক, কেন্দ্রকে সুপারিশ রাজ্যপালের রিপোর্টে। কুখ্যাত কয়লা মাফিয়ার সঙ্গে অর্জুন যোগ, তৃণমূলের দলবদলুদের মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপ ঘোষের। রুদ্ধশ্বাস ম্যাচে জয় কলকাতার, রাজস্থানকে ১ রানে হারিয়ে প্লে অফের আশা জিয়ে রাখল নাইটরা। এসব করে লাভ নেই, বোকা। ২৬,০০০ চাকরি বাতিল রায়ের পুনর্বিবেচনার আর্জি হতেই আসরে বিকাশ রঞ্জন। ১৫ দিন আগে খোলা নতুন দোকান কেন ঠিক বৈশরণে হামলার দিনই বন্ধ রইল, উত্তর খুঁজছে এনআইএ। প্রায় ৭০০ ফুট গভীরে খাদে বাস, মর্মান্তিক দুর্ঘটনায় জম্মু কাশ্মীরে নিহত ৩ জওয়ান। রাহুলকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত শঙ্করাচার্যের। বসিরহাটে উদ্ধার ৩৪ লক্ষ টাকার জাল নোট, বাংলাদেশের যোগ, তদন্তে পুলিশ। পাকিস্তান সব দিক থেকে ব্যর্থ একটি দেশ, ধর্ম বোঝে না, ইসলামাবাদকে জবাব ওয়েসের। বেহালার আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। সমস্ত বাগানে বিজেপির ঝান্ডা উঠবে, ধরণীপুর চা বাগানে ঘাসফুল শিবিরে ভাঙন ধরালো বিজেপি। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। বীরভূমে তৃণমূল ও বিজেপির মধ্যে ফের তীব্র রাজনৈতিক লড়াই। এবার কেন্দ্রবিন্দুতে জেলা পরিষদের কাজ বন্টন এবং সংখ্যালঘু কন্ট্রাক্টরদের প্রতি পক্ষপাতের অভিযোগ। বিজেপির দাবি, কাজ দেওয়ার ক্ষেত্রে বেছে বেছে সংখ্যালঘু কন্ট্রাক্টরদেরই সুযোগ দিচ্ছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সেই অভিযোগের ভিত্তিতে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা হুমকি দেন, ১ মাসের মধ্যে জেলা পরিষদের অফিস ভেঙে গুঁড়িয়ে দেবেন। এই মন্তব্যের পরেই পাল্টা দেন কাজল শেখ। তিনি ধ্রুব সাহাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, বিজেপির এই নেতা দালালির টাকায় চলেন। ও যদি এত সাহসী হয় তাহলে অফিসে পা দিয়ে একটা ইট সরিয়ে দেখাক, না পারলে ওকে মানুষ বলবো না, কুকুরের বাচ্চা বলবো, কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেরোবে। এই বাক্য বিনিময়ে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি। উল্লেখ্য, সিউড়িতে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন ধ্রুব সাহা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সেই মঞ্চ থেকে একাধিক বিতর্কিত মন্তব্য করেন ধ্রুব। তিনি বলেন, আমরা চাইলে জেলা পরিষদের দরজা ভেঙে ডিএম এর চেয়ারে বসতে পারি। এখানে চুরি হচ্ছে, জেলা পরিষদটাকে আকড়া বানানো হয়েছে, কাজ দেওয়া হচ্ছে ধর্ম দেখে। এরপর কাজল শেখকে উদ্দেশ্য করে ধ্রুব বলেন, ভাইজান বদলে যান, না হলে নানুর থেকে বেরোতে দেব না, রাস্তা ব্যারিকেড করে দেব। একদিকে বিজেপির হুমকি, অন্যদিকে তৃণমূল নেতার কড়া জবাব। এই বিতর্কে সরগরম বীরভূমের রাজনীতি। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, এবার রাজ্যপালের দ্বারস্থ মুর্শিদাবাদে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্ত্রী। ইতিমধ্যে সিভি আনন্দ বোসকে তারা চিঠি পাঠিয়েছেন বলে খবর। সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে গত মাসের শুরুতে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সেই সময় মৃত্যু হয় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসের। সেই ঘটনার জল গড়িয়েছে অনেক দূর। এসবের মাঝেই শোনা যায় নিহত দুজনের স্ত্রীকে অপহরণ করা হয়েছে, যদিও পরবর্তীতে সল্টলেকে হদিশ মেলে তাদের। বর্তমানে সেখানেই রয়েছেন দুজন। এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে অত্যাচার, জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া সহ একাধিক অভিযোগ তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখলেন নিহতদের স্ত্রীরা। সেখানেই তারা জানিয়েছে, তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন তারা। পাশাপাশি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন। পাশাপাশি তাদের দাবি, অপহরণ নয়, পুলিশের জুলুম থেকে বাঁচতে নাকি কলকাতায় আত্মগোপন করেছিলেন তারা। অর্জুনগড়ে বিজেপিতে ভাঙন, বীজপুরের বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী।
যদিও দলত্যাগীরা গেরুয়া শিবিরের কর্মী নয় বলেই দাবি এলাকার নেতাদের। সামনে বিধানসভা নির্বাচন, স্বাভাবিকভাবে নিজেদের মতন করে বাংলার মাটি শক্ত করতে ঝাঁপিয়েছে সব দল। একাধিক ইস্যুকে হাতিয়ার করে বারবার শাসক দলকে বিপাকে ফেলার চেষ্টায় পদ্ম শিবির। এই পরিস্থিতিতে খোদ অর্জুন সিংয়ের গড়েই বিজেপিতে ভাঙন। রবিবার বীজপুর বিধানসভার অন্তর্গত মঙ্গলদ্বীপ ভবনে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক। সেখানে উপস্থিত হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর সরকার এবং অন্যান্যরা। দলবদল প্রসঙ্গে বীজপুরের বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্য তৃণমূলে যোগদান করেছে। আগামী দিনে বিজেপি আরও ভাঙবে। যদিও এই বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে ক্যামেরার সামনে মুখ না খুললেও জেলা বিজেপির এক নেতা বলেন, যারা আজ বিজেপি থেকে যোগদান করছেন বলে দাবি করছেন তাদের কাউকেই আমরা চিনি না। প্রিয় দর্শক, দুর্গাপুর সংবাদ, সত্যের সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে। আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কোনো পক্ষ নয়, শুধুই প্রকৃত সংবাদ। আমাদের লক্ষ্য 1000 লাইক। যে জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই জেলার খবর আমরা আরও বেশি কভার করব। আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানান। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলাকে ঘটনাকে কেন্দ্র করে এবার কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ এবং প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে কেন্দ্র নাকি দেশে জঙ্গি ঢুকিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নাটক করছে। শনিবার দুর্গাপুরে নিজের বাসভবনে এক সাংবাদিক বৈঠক থেকে কীর্তি আজাদ এই বিতর্কিত মন্তব্যই করেন। বিজেপি সরকারকে নিশানা করে তিনি বলেন, দেশের ইন্টেলিজেন্স বিভাগ পুরোপুরি ব্যর্থ, আর কোনো কিছু হলেই বিজেপি বাংলায় বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে রাজ্যের সমালোচনা করে। এদিকে তারা নিজেরাই দেশে জঙ্গি ঢুকিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নাটক করছে। এই পুরো বিষয়টিকে তিনি টাই ফিশ বা ঠন গোপাল বলে কটাক্ষ করেন, যার অর্থ ফাঁকা আওয়াজ বা সারবত্তাহীন পদক্ষেপ। তৃণমূল সাংসদ এখানেই থেমে থাকেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করে আজাদ আরও বলেন, প্রধানমন্ত্রী পেহেলগাঁওতে যেতে পারলেন না, কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠকে থাকতে পারলেন না, অথচ বিহারে গিয়ে শুধুমাত্র রাজ্য বিধানসভা ভোটের জন্য সভায় বক্তব্য রাখলেন। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? তিনি আরও প্রশ্ন তোলেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এত দেরি কিসের? কেন গোয়েন্দা বিভাগ ব্যর্থ হলো? মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্টে তিনি স্পষ্ট ভাষায় সুপারিশ করেছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। মুর্শিদাবাদের সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে সৃষ্ট চরম অশান্তি, যেখানে 3 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ ঘর ছাড়া হয়েছে, সেই প্রেক্ষিতে রাজ্যপালের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর রাজ্যপাল বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তার রিপোর্ট পেশ করেন। রিপোর্টে তিনি বলেছেন, পরিস্থিতির ধারাবাহিক অবনতি ঘটলে সংবিধানের 356 ধারা প্রয়োগ অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করার বিষয়টি বিবেচনা করা উচিত। রাজ্যপাল তার রিপোর্টে রাজ্যের সকল নাগরিকের সাংবিধানিক অধিকার এবং নিরাপত্তা সুনিশ্চিত করার উপর জোর দিয়েছেন। এছাড়া মুর্শিদাবাদ এবং মালদহের মতন স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলিতে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস অর্থাৎ সিএপিএফ এর স্থায়ী শিবির স্থাপনেরও সুপারিশ করেছেন তিনি। বিজেপির অন্দরেই এখন টানাপোড়েন তুঙ্গে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ দেখা গিয়েছে দলের অনেক নেতার মধ্যে। বিশেষ করে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে বিতর্কে জড়িয়েছেন তিনি। এই নিয়ে তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতা অর্জুন সিং। তার দাবি, দিলীপ ঘোষ যার সঙ্গে ঘুরছেন সেই জিয়ারুল হক নাকি এক কুখ্যাত স্মাগলারের ঘনিষ্ঠ এবং তৃণমূল নেতার সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। এই অভিযোগের জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ পাল্টা বলেন, জিয়ারুলকে আমি অনেক দিন ধরে চিনি, তিনি সমাজের একজন সম্মানীয় ব্যক্তি, তবে কেউ যদি সমাজ বিরোধী কাজ করে শাস্তি পেতেই হবে।
এরপর অর্জুনকে উদ্দেশ্য করে দিলীপ আরও বলেন, আপনি কিভাবে জানলেন কার সঙ্গে কার যোগাযোগ? আমি যদি বলি আপনি কয়লা মাফিয়া লালার কাছ থেকে নিয়মিত টাকা নেন, তার দাবি তিনি নিজে কোনো মাফিয়ার সঙ্গে যুক্ত নন। এমনকি দুর্গাপুরে নিহত বিজেপি কর্মী রাজুকে তিনিই দলে এনেছিলেন। সবশেষে তৃণমূল থেকে বিজেপিতে আসা কিছু নেতার দিকে কটাক্ষ ছুড়ে দেন দিলীপ ঘোষ। বলেন, কার কি ব্যাগেজ আছে সব তথ্য আমার কাছে আছে। মরণবাজন লড়াইয়ে রাজস্থান রয়্যালসকে 1 রানে হারিয়ে কেকেআর প্লে অফের স্বপ্ন চাঙ্গা রেখেছে। এদিন ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে কেকেআরস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। যদিও শুরুটা ভালো হয়নি, তবে আন্দ্রে রাসেল এবং অঙ্কুশ রঘুবংশীর ঝোড়ো ব্যাটিংয়ে কলকাতা 206 রান করে। রাজস্থান 207 রানের টার্গেটে তাড়া করতে নেমেই শুরু থেকেই বিপদে পড়ে। ইনিংসের প্রথমে দ্রুত উইকেট হারায় তারা, যার মধ্যে 14 বছরের বৈভব সূর্যবংশী দ্রুত আউট হন। এরপর নিয়মিত উইকেট পতন, 75 রানে 5 উইকেট হারায় রাজস্থান। তবে অধিনায়ক রিয়ান পরাগের 95 রানের দুর্দান্ত ইনিংসের পরেও রাজস্থান শেষ পর্যন্ত ম্যাচ হারতে বাধ্য হয়। এই জয়ের সঙ্গে কেকেআর আইপিএল পয়েন্ট টেবিলের 6ষ্ঠ স্থানে উঠে এসেছে এবং প্লে অফে যাওয়ার সম্ভাবনা এখনও জিয়ে রেখেছে। 26,000 চাকরি বাতিলের সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। আদালতের দ্বারস্থ হওয়ার এই পদক্ষেপ চাকরিহারাদের মনে কিছুটা আশা জাগালেও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বঞ্চিতদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার মতে, এটা নিছকে আনুষ্ঠানিকতা, চাকরিহারাদের বিভ্রান্ত করতেই এই আবেদন। এতে শুধুই সরকারি টাকা অপচয় হবে। এর আগেই রাজ্য জানিয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। সুপ্রিম কোর্ট রাজ্যের হলফনামা তলব করেছে। এরই মাঝে রায় ঘোষণার 1 মাসের মাথায় রিভিউ পিটিশন দাখিল করল রাজ্য। আগামী 8ই মে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলার শুনানি সম্ভাব্য। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির জেরে গত মাসে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। এতে 25,735 জনের চাকরি বাতিল হয়, যার জেরে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। আন্দোলনে নেমেছেন চাকরি হারানো শিক্ষকরা। আইনি লড়াইয়ে ভবিষ্যৎ নির্ভর করছে 8ই মের শুনানির ওপর। তবে মূল মামলাকারীদের আইনজীবীদের মতে এই আর্জি খারিজ হওয়ার সম্ভাবনাই বেশি। কাশ্মীরের পেহেলগাঁওয়ের বিখ্যাত বৈসরন ভ্যালিতে সেদিন ছিল পর্যটকে ভরা এক রোদেলা দুপুর। শীতের আবহে কেউ রোদ পোহাচ্ছিলেন, কেউ ক্যামেরাবন্দি করছিলেন প্রকৃতির রূপ, আবার কেউ মেতেছিলেন খাবারে। কিন্তু মুহূর্তের মধ্যে সেই দৃশ্য বদলে যায়। চিৎকার, আতঙ্ক আর রক্তে ঢেকে যায় পাহাড়ি প্রান্তর। জঙ্গি হামলায় প্রাণ হারান 26 জন। ঘটনায় পাকিস্তানি জঙ্গিদের যোগ মিললেও গোয়েন্দারা মনে করছেন এত সুনির্দিষ্টভাবে হামলা চালাতে স্থানীয়দের সাহায্য ছাড়া সম্ভব নয়। হামলার দিন একাধিক দোকান বন্ধ ছিল, যার মধ্যে 2টি নতুন দোকানও রয়েছে, যা হামলার 15 দিন আগেই মাত্র খোলা হয়েছিল। এই দোকানগুলির মালিকদের জিজ্ঞাসাবাদ করছে এনআইএ। তাদের সন্দেহ, দোকানদাররা হয়তো আগেই জানত হামলার পরিকল্পনার কথা। শুধু তাই নয়, একাধিক ট্রাক্টর চালক এবং জিপলাইন চালককেও জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিশেষ করে এক চালক হামলার সময় আল্লাহ আকবার বলায় তাকে নিয়েও চলছে তদন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, যারা এই ভয়াবহ হামলার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। এই হামলা এখন গোটা দেশের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। পেহেলগাঁও ইস্যুতে ফের শিরোনামে জম্মু কাশ্মীর। আবারও দুর্ঘটনার মুখে ভারতীয় সেনারা। প্রায় 700 ফুট গভীর খাদে বাস, যার জেরে নিহত হল 3 জন জওয়ান। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে জম্মু কাশ্মীরের রামবান এলাকায়। প্রথমে স্থানীয়রা উদ্ধার কার্যে হাত লাগানো শুরু করলেও পরবর্তীতে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে উদ্ধার কার্য শুরু করে। সূত্রের খবর, গতকাল রবিবার সকাল 11:30 নাগাদ জম্মু কাশ্মীর থেকে সেনাদের একটি বাস শ্রীনগরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি। মুহূর্তের মধ্যে বিকট শব্দ, স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে যায় সেখানে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জওয়ানের। মৃতদেহগুলি উদ্ধার করে রামবান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেই সূত্রের খবর। পেহেলগাঁও জঙ্গি হামলার আবহে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া।
মাস তিনেক আগে সংসদে মনুস্মৃতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন এই বইটি ধর্ষকদের রক্ষা করে। তার এই মন্তব্যের পরেই গোটা দেশে তোলপাড় শুরু হয়। হিন্দু ধর্মের অনুসারীরা মনে করেন মনুস্মৃতি তাদের পবিত্র গ্রন্থ, আর রাহুলের মন্তব্যে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত এসেছে। এ নিয়ে মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে ধর্ম সংসদের চেয়ারম্যান শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ রাহুলকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন, 1 মাসের মধ্যে যদি রাহুল ক্ষমা না চান বা তার মন্তব্যের ব্যাখ্যা না দেন, তবে তাকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করা হবে। এরপর ধর্ম সংসদের পক্ষ থেকে রাহুলকে একটি চিঠি পাঠানো হয় এবং তাকে ক্ষমা চাইতে রিমাইন্ডারও দেওয়া হয়। কিন্তু 3 মাস পরেও রাহুল কোনো প্রতিক্রিয়া জানাননি। শঙ্করাচার্য আরও বলেন, রাহুল গান্ধী হিন্দু ধর্মের বিরুদ্ধাচরণ করেছেন, তাই তাকে হিন্দু ধর্মের অংশ হিসাবে গণ্য করা উচিত নয়। তিনি দাবি করেন রাহুলের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ এবং হিন্দু ধর্মের সব কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করা উচিত। শঙ্করাচার্যের এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সকল ধর্ম এবং আইনে অপরাধীকে বহিষ্কারের নিয়ম রয়েছে। রাহুল ক্ষমা না চাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর 24 পরগনার মাঠিয়া থানার খোলাপোতা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় উদ্ধার হলো প্রায় 34 লক্ষ টাকার জাল নোট। বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাঠিয়া থানার যৌথ অভিযানে ধরা পড়েছে শেখ আব্দুল করিম ওরফে রাজা নামে এক ব্যক্তি। ধৃতের বাড়ি থেকেই 2500 এবং 200 টাকার জাল নোট মিলেছে, যার মোট মূল্য 33,56,300 টাকা। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে সাদা কাগজের কাটিং, যা টাকার মাপের। পুলিশের প্রাথমিক অনুমান, এগুলি দিয়ে আরও জাল টাকা তৈরি করে বাজারে ছাড়ার ছক ছিল। পুলিশ জানায়, ধৃতের বিরুদ্ধে আগেও চুরি এবং ছিনতাইয়ের একাধিক অভিযোগ ছিল। এবার জালনোট কাণ্ডে তাকে গ্রেফতার করে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত তাকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র বলেন, ধৃতের বিরুদ্ধে আগে একাধিক বেআইনি কাজের অভিযোগ ছিল। এবার প্রায় 34 লক্ষ টাকার জাল ভারতীয় নোট উদ্ধার হয়েছে। বাংলাদেশি চক্রের সঙ্গে কোনো যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের তদন্তে আরও কি উঠে আসে সেদিকেই নজর সকলের। পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। পাক দেশের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করে আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানিদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এমনকি পাকিস্তান থেকে পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাল্টা সুর চড়িয়েছে ইসলামাবাদের একাধিক নেতা মন্ত্রী। এই আবহে পাকিস্তানের নেতা মন্ত্রীদের কড়া ভাষায় জবাব দিলেন আইএমআইএম প্রধান এবং হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি। সূত্রের খবর, আসাদুদ্দিন ওয়েইসি বলছেন, পাকিস্তানের চরম আর্থিক সংকট। এই সময় তারা দীর্ঘদিন ধরে ভুগছে। বেশিরভাগ দেশের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নেই পাক দেশের। ইসলাম অর্থের মানে তারা জানে না ঠিক করে। ইসলাম ধর্ম কি সেটাই বোঝে না এরা। পাকিস্তান বর্তমানে সব দিক থেকে একটি ব্যর্থ দেশ। বিগত কিছুদিন আগে পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলওয়াল ভুট্টো জোরদারি বলেন, ভারতের সিদ্ধান্ত আমরা মানি না। সিন্ধু নদ আমাদেরই থাকবে। সিন্ধু নদের সম্পূর্ণ অধিকার পাকিস্তানের। হয় সিন্ধু নদ দিয়ে জল যাবে, না হলে ওদের রক্ত বইবে। সরাসরি ভারতকে আক্রমণ করেছেন পাক সেনা। বিলওয়াল ভুট্টো জোরদারির মন্তব্যেও আসাদুদ্দিন ওয়েইসি কড়া ভাষায় জবাব দিয়ে বলেছিলেন, সবকিছু জেনেও এমন বোকা বোকা কথা বলা কোনোভাবেই উচিত নয়। ওর কি মনে নেই আদতে ওদের সঙ্গে কি ঘটনা ঘটেছিল? ওনার মাকে তো জঙ্গিরাই মেরেছিল, সে কথা বোধহয় ভুলে গিয়েছে, তাই এমন যুক্তিহীন মন্তব্য করছে। শহরে ফের অগ্নিকাণ্ড। বড়বাজার সল্টলেকের পর এবার বেহালায় আবাসনের 4 তলায় আগুন লাগায় অবরুদ্ধ বেহালার জেমস লং সরণি। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন, পরবর্তীতে আরও 3টে ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই মূলত আগুন লেগেছে বলে অনুমান দমকলে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দমকল সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর 3টে নাগাদ জেমস লং সরণির ওই ফ্ল্যাট বাড়িতে আগুন লাগে। আতঙ্কে ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। ফ্ল্যাটের দুদিক থেকে গল গল করে বের হতে থাকে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। এই আবাসনের প্রত্যেক আবাসিককে বাইরে বার করে নিয়ে যাওয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন। পরে আরও 3টি ইঞ্জিন আসায় নিয়ন্ত্রণে আসে আগুন। সম্প্রতি বড়বাজারের মেছুয়া ফলপট্টির কাছে ঋতুরাজ হোটেলে আচমকাই আগুন লেগে যায়। 6তলা হোটেলের সর্বত্র ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে পর্যায়ক্রমে ঘটনাস্থলে যায় দমকলের 10টি ইঞ্জিন। এছাড়া উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও। কয়েক ঘন্টার চেষ্টায় রাত 12:30 নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঝরে গিয়েছে 14টি প্রাণ। তাদের মধ্যে 13 জনেরই দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাওনাগন্ডা কেন্দ্রিক সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে। সেই শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে নাগরাকোটার ধরণীপুর চা বাগানে শাসক দলে ভাঙন ধরিয়ে শ্রমিকদের নিজেদের দলে টানল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি এরই মধ্যে দিয়ে ধরণীপুর থেকে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেল। রবিবার ধরণীপুরের শ্রমিকদের বিজেপি এবং সহযোগী চা শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নে যোগ দেওয়াকে কেন্দ্র করে একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ মনোজ টিক্কা, বিধায়ক পুনা ভেংরা, শ্রমিক নেতা অমরনাথ ঝার মতন শীর্ষ নেতারা। এদিন সাংসদ বলেন, তৃণমূলের অপশাসনের হাত থেকে বেরিয়ে এসে ধরণীপুরের শ্রমিকরা ইতিহাস রচনা করলেন। তাদের দেখানো পথেই এবার বাগানে বিজেপির ঝান্ডা উঠবে। শ্রমিক নেতা অমরনাথ বলেন, এই বাগান বিক্রি হয়েছে নাকি দান করা হয়েছে সেটা এখানে বিরাট বড় রহস্য। বর্তমানে যিনি চালাচ্ছেন তিনি বাগানের সম্পদ নেওয়ার সময় তার অধিকারের কথা বলেন, অন্যদিকে শ্রমিকদের অধিকারের কথা বললেই উদাসীন থাকেন। আমরা ধরণীপুরের স্ট্যাটাস নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হব। তৃণমূল কংগ্রেস অবশ্য বিজেপির দাবিকে সম্পূর্ণ অস্বীকার করছে। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের ধরণীপুর ইউনিটের নেতা অনুপ ওরাও বলেন, সাংসদ বিধায়কদের দেখতে হয়তো বিজেপির সভায় শ্রমিকদের কেউ কেউ গিয়েছিলেন। এখানে যা উন্নয়ন সমস্ত কিছু রাজ্য সরকারের মাধ্যমেই হচ্ছে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।